হ্যালো বন্ধুরা, এটা একটি হাউসমেডের গল্প যার জীবনে হঠাৎ করে কিছু ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সে যত বেশি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে ততই যেন আরো গভীর এক বিপজ্জনক ফাঁদে আটকে যেতে থাকে। তার নাম ছিল মিলি। থাকার মতো ঘর নেই, খাওয়ার মতো ঠিকমতো খাবার নেই, গাড়ির ভেতরে ঘুমাতো আর কফি শপে গিয়ে মুখ হাত ধুয়ে নিজেকে ফ্রেশ করে কোনো রকমে দিন কাটাতো। তার জীবনটা যাচ্ছিল ভীষণ কঠিন সময়ের মধ্য দিয়ে। আজ ছিল তার জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ। সে এক ধনী ব্যবসায়ী এন্ড্রু উইনচেস্টারের বিলাসবহুল বাড়িতে হাউসমেডের চাকরির জন্য আবেদন করেছিল। এন্ড্রুর স্ত্রী নিনা তার ইন্টারভিউ নেয় এবং বলে পরে ফোন করে সিদ্ধান্ত জানাবে। মিলির একদমই আশা ছিল না যে সে চাকরিটা পাবে, কারণ তার সিভি ছিল ভুয়া আর নিজেকে প্রফেশনাল ও স্মার্ট দেখানোর জন্য সে চশমা পরে গিয়েছিল। এখন আফসোস করা ছাড়া তার আর কিছুই করার ছিল না। পরদিন সকালে নিনার ফোন আসে, মিলি সিলেক্ট হয়ে গেছে। সে বুঝতেই পারেনি যে এই বিলাসবহুল বাড়ির দ্বার প্রান্তে পা রাখার সঙ্গে সঙ্গেই তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। নিনা সত্যিই খুব ভালো মনের মানুষ ছিল। সে মিলিকে কাজের পাশাপাশি থাকা, খাওয়া, বিনোদন সবকিছুরই পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। সম্প্রতি নিনা গর্ভবতী হয়েছিল আর তার আগে থেকে একটি ছোট মেয়ে ছিল, যার দায়িত্ব এখন মিলির কাঁধে এসে পড়ে। বাজার সদাই আনার জন্য তাকে একটি ফোন এবং ক্রেডিট কার্ডও দেওয়া হয়। নিনা তাকে বাড়ির সব নিয়ম কানুন বুঝিয়ে দেয়, তারপর নিজের স্পিচ লিখতে চলে যায়, কারণ পরদিনে স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। রাতে এন্ড্রু যখন তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরে তখন মিলির সঙ্গে তার প্রথম দেখা হয়। এন্ড্রুর কোনো ধারণাই ছিল না যে নিনা তার অনুমতি ছাড়াই কাউকে চাকরিতে রেখেছে। মিলির থাকার ব্যবস্থা করা হয় বাড়ির একদম উপরে ছোট্ট একটি চিলেকোঠার ঘরে। যদিও বিষয়টি নিয়ে এন্ড্রুর তেমন কোনো আপত্তি ছিল না। পরদিন সকালে ঘুম ভাঙতেই মিলি দেখে তার ঘরের দরজাটা ভেতর থেকে আটকে গেছে। অনেক কষ্টে দরজা খুলে সে দৌড়ে নিচে নামে। নিচের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায়। নীরা পাগলের মতো কিচেনে জিনিসপত্র ভাঙচুর করছিল। গতকালের তুলনায় তার আচরণ ছিল একেবারেই অদ্ভুত এবং ভয়ঙ্কর। আসলে নিনার লেখা স্পিচটি হারিয়ে গিয়েছিল, যেটা মিলি অজান্তেই ময়লার সঙ্গে ফেলে দিয়েছিল। এন্ড্রু অনেক চেষ্টা করে নিনাকে শান্ত করে, তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। নিনা তখনই মিলিকে কড়াভাবে হুঁশিয়ারি দেয় যে এমন ভুল আর একবারও সহ্য করা হবে না। ভাঙা বাসনের টুকরাগুলো পরিষ্কার করে বাইরে ফেলতে গিয়ে মিলির দেখা হয় বাগানওয়ালা এনজোর সঙ্গে। এনজো বহু বছর ধরে এই পরিবারের জন্য কাজ করছিল। তারা কথা বলছিল, এমন সময় বুঝতে পারে কেউ যেন লুকিয়ে তাদের কথা শুনছে। সে ছিল নিনা। এই বিলাসবহুল বাড়ির দেয়ালের আড়ালে যে কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে সেটা তখন স্পষ্ট হয়ে যায়। নিজের ঘরে ফিরে মিলি লক্ষ্য করে এমন কিছু জিনিস যেগুলো আগে তার চোখে পড়েনি। দরজার ভেতরের দিকে ছিল গভীর আঁচড়ের দাগ, আর ঘরের একমাত্র জানালাটি এমনভাবে আটকে রাখা ছিল যে খোলা যায় না। বন্ধ সেই ছোট ঘরে তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু চরম আর্থিক সংকট তাকে সব সহ্য করতে বাধ্য করেছিল। শেষ পর্যন্ত সাহস করে মিলি নিনার সামনে নিজের শর্তগুলো রাখে। সে স্পষ্ট বলে দেয় তার ঘরের চাবি চাই, জানালাটি খোলা থাকতে হবে যাতে তাজা বাতাস ঢুকতে পারে, আর যদি কোনো কারণে দরজা বাইরে থেকে আটকে যায় তাহলে সে যেন ভেতর থেকে খুলতে পারে। নীরা হাসি মুখে তাকে আশ্বাস দেয় তার এই চাহিদাগুলো পূরণ করা হবে। এই বিশাল বাড়ির শত সমস্যার মাঝেও একটি বিষয় ভালো ছিল। এন্ড্রু প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে মিলির সঙ্গে খুব ভদ্র এবং সম্মানজনক ব্যবহার করত। সে প্রায়ই তার খাওয়া দাওয়া আর বিশ্রামের খোঁজ নিত, কিন্তু এক রাতে তাদের মধ্যকার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। মিলি জানত তার সামান্য একটি ভুলই তার চাকরি আর মাথার উপরের ছাদ দুটোই কেড়ে নিতে পারে। পরদিন ছিল শনিবার, মিলির ছুটির দিন। তার একটি জরুরি মিটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিনা তাকে যেতে দিচ্ছিল না। কেন যেন নিনার মনে সবসময় একটা অজানা ভয় কাজ করত, মিলি হয়তো চাকরি ছেড়ে পালিয়ে যাবে। এই ভয় থেকে সে মিলির ঘরের তালা বদলে দিয়ে চাবিটা নিজে রেখে দিয়েছিল। অবশেষে এন্ড্রুর অনেক বোঝানোর পর সে মিলিকে যেতে দিতে রাজি হয়। মিলির দেখা করার কথা ছিল তার সাইকোলজিস্টের সঙ্গে। কথা বলতে বলতে ডাক্তার তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকে। গত 10 বছর ধরে মিলি কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিল না। ডাক্তারের পরামর্শ সত্ত্বেও মিলির দুশ্চিন্তা কিছুতেই কমছিল না। রাত 2টা বেজে গেছে, অথচ ঘুম তার চোখে নেই। ভেবে নিয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, তাই সে নিচে টিভি দেখতে চলে যায়। মাত্র বসেছে, এমন সময় হঠাৎ এন্ড্রু সেখানে এসে পড়ে।
মিলি অস্বস্তি বোধ করে উঠে যেতে চায়, কিন্তু এন্ড্রু তাকে থামায়। কাকতালীয়ভাবে মিলি যে সিনেমাটা দেখছিল সেটাই এন্ড্রুর খুব পছন্দের। সে মিলির সঙ্গে গল্প করতে থাকে এবং তাকে অনুভব করায় এই বাড়িতে সে শুধু কাজের মেয়ে নয়, পরিবারেরই একজন সদস্য। কথার মাঝে সে মিলির পরিবারের কথা তোলে। মিলি জানায় বহু বছর ধরে সে তার পরিবারের থেকে আলাদা রয়েছে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এন্ড্রু তার নিজের কষ্টের কথা শেয়ার করে। তার বাবা মারা গেছেন, আর নিনার অতীতের গল্প ছিল আরও ভয়ঙ্কর। ছোটবেলায় তাদের বাড়িতে আগুন লাগে, সেই আগুনে তার বাবা মা দুজনেই মারা যান। পুলিশের ধারণা ছিল সেই আগুন নিনারই কোনো ভুলের কারণে লেগেছিল। সেই অপরাধবোধ নিয়েই হয়তো নিনার এই অদ্ভুত আচরণ। তারা যখন নিনার অতীত নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সে সেখানে এসে পড়ে। রাত 2টোর সময় দুজনকে একসাথে সিনেমা দেখতে দেখে নিনা ভীষণ রেগে যায়। সঙ্গে সঙ্গেই সে মিলিকে চাকরি থেকে বের করে দেয়। মিলি ভীষণ ভয় পেয়ে গিয়ে কাঁদতে কাঁদতে অনুনয় করতে থাকে। সে মনে করিয়ে দেয় যে টিভি দেখার অনুমতি নিনা নিজে দিয়েছিল এবং কথা দেয় এমন ভুল আর হবে না। মিলির অসহায় অবস্থা দেখেও নিনার মন গলেনি, তবে এক শর্তে সে তাকে শেষ সুযোগ দেয়। এখন থেকে মিলিকে এন্ড্রুর কাছ থেকে বহু দূরে থাকতে হবে। পরদিন সকালে মিলির সামনে নিনার মিথ্যার আরেকটি পর্দা সরে যায়। নিনার বান্ধবীরা বাড়িতে এসেছিল। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিনা বলছিল সে এখনও গর্ভবতী হওয়ার চেষ্টা করছে। এটা শুনে মিলি অবাক হয়ে যায়, কারণ নিনা তাকে স্পষ্ট বলেছিল যে সে গর্ভবতী। মিলি বুঝে যায় নিনা কতটা অদ্ভুত ও দুইমুখী। এখন তার এন্ড্রুর জন্য খারাপ লাগতে থাকে। মনে মনে সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব কিছু টাকা জমিয়ে এই বাড়ি চিরতরে ছেড়ে দেবে। গত শনিবারের মতো এবারও নিনা তাকে ছুটি দেয়নি। তাকে এন্ড্রুর সঙ্গে একটি পার্টিতে যেতে হবে, আর ছোট অ্যালের দায়িত্ব মিলির উপর। সন্ধ্যায় এন্ড্রু বাড়ি ফিরলে কথা বলতে বলতে মিলি অবশেষে সে প্রশ্নটা করে ফেলে, যেটা তার মনে অনেকদিন ধরেই ঘুরছিল। অ্যাল কি সত্যি তার নিজের মেয়ে? এন্ড্রু সত্যটা স্বীকার করে নেয়। অ্যাল তার বায়োলজিক্যাল মেয়ে নয়। সে আরও জানায় সে বহু বছর ধরে নিজের একটি সন্তান চেয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এক রাতে হঠাৎ চিৎকারে মিলির ঘুম ভেঙে যায়। সে দৌড়ে নিচে গিয়ে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। নিনার হাতে ছিল কাচের একটি ধারালো টুকরো, আর তার হাত রক্তে ভেসে যাচ্ছিল। মিলির মনে হয়েছিল হয়তো নিনা এন্ড্রুর উপর হামলা করেছে। আসলে নিনা তার বান্ধবীদের কথায় উন্মাদ হয়ে উঠেছিল। তারা বলেছিল নিনা পাগল আর এন্ড্রুর ভালোবাসার যোগ্য নয়। তার মুখে ছড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর হাসি দেখে মনে হচ্ছিল সে যেন কোনো মানসিক বিকারগ্রস্ত খুনি। কিন্তু অবাক করার বিষয় ছিল এন্ড্রু একদম শান্ত ছিল। সেই মুহূর্তের মধ্যেই নিনার সঙ্গে কথা বলে তাকে শান্ত করে এবং খুব সহজেই তার হাত থেকে কাচের টুকরোটি নিয়ে নেয়। পরদিন সকালে নিনার একেবারে অন্য রূপ দেখা যায়। গত রাতের ঘটনার জন্য এবং তার সব মিথ্যার জন্য সে মিলির কাছে ক্ষমা চায়। সে ব্যাখ্যা দেয় সে গর্ভবতী হওয়ার অভিনয় করছিল না, বরং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল যেন সেটা বাস্তবে রূপ নেয়। কথা ঘুরিয়ে সে মিলিকে উপহার হিসেবে একটি ভীষণ দামি ড্রেস দেয়। মিলি সেটা নিতে ইতস্ত করছিল, কিন্তু নিনার জেদের কাছে তাকে হার মানতে হয়। নিনা এখন এন্ড্রুকেও খুশি করে নিজের ভুলগুলো শুধরাতে চাইছিল। সে এই শনিবার একটি এক্সক্লুসিভ শো দেখার আর একটি বিলাসবহুল হোটেলে থাকার পরিকল্পনা করে, যাতে তারা একান্তে কিছু রোমান্টিক সময় কাটাতে পারে। এই জন্য সে মিলিকে অ্যালের দেখাশোনা করতে অনুরোধ করে, কারণ আগের মতো এবারও মিলি ছুটির দিনেই কোনো না কোনো কাজ এসে পড়েছিল। হোটেল বুকিংয়ের দায়িত্ব সে মিলির উপর ছেড়ে দেয়। মিলি এখন এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার ছুটি যেন কেবল কাগজেই ছিল। পরদিনও নিনা খুব ব্যস্ত ছিল, তাই এলকে স্কুল থেকে বাড়ি আনার দায়িত্বও পড়ে মিলির উপর। স্কুলে তার দেখা হয় আরেকজন হাউসমেডের সঙ্গে। কথায় কথায় সে এমন এক ভয়ঙ্কর সত্য বলে ফেলে যেখানে মিলির পায়ের নিচের মাটি সরে যায়। সে জানায় কয়েক বছর আগে নিনা নিজের মেয়েকেই বাথটাবে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, নিজে মরার উদ্দেশ্যে সে অনেক ঘুমের ওষুধ খেয়ে তার উপর ড্রিঙ্কসও করেছিল। ভাগ্য ভালো নিনা ফোন না ধরায় এন্ড্রুর সন্দেহ হয় এবং সে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। সময় মতো সাহায্যে পৌঁছানোর কারণে এলের প্রাণ বেঁচে যায়। এই রহস্যের গভীরে যাওয়ার জন্য মিলি এনজোর কাছে যায়, কিন্তু নিনা তাদের দেখে ফেলে এবং এনজোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পর মুহূর্তেই সে হোটেল বুকিং নিয়ে চিৎকার শুরু করে, তোমাকে কে বলেছিল হোটেল বুক করতে? মিলি হতভম্ব হয়ে যায় এবং জানায় নিনা নিজেই তাকে এই কাজ দিয়েছিল। এর জবাবে নিনা বলে সে শনিবার নিজের মেয়েকে নিয়ে ওয়াশিংটনে ক্যাম্পে যাবে, তাহলে সে কেন হোটেল বুক করতে বলবে? তার উপর টিকিট ছিল নন রিফান্ডেবল। সে সোজাসুজি মিলিকে হুমকি দেয় হোটেল বুকিংয়ে যত টাকা নষ্ট হয়েছে সব তার
বেতন থেকে কেটে নেওয়া হবে। মিলি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। এমন সময় এন্ড্রু সেখানে এসে পড়ে। সে পরিস্থিতি শান্ত করে জানায় রিফান্ডের ব্যবস্থা সে করে নেবে। পরের শনিবার নিনা তার মেয়েকে নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর এন্ড্রু অনেক চেষ্টা করেও হোটেলের বুকিং বাতিল করতে পারে না। শেষ পর্যন্ত সেই টিকিট মিলিকে দিয়ে দেয়। কিন্তু এই অচেনা শহরে মিলির কোনো বন্ধু ছিল না। শেষ পর্যন্ত এন্ড্রু নিজে তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে এত টাকা নষ্ট না হয়। সেদিন সন্ধ্যায় তারা একসাথে মিউজিক কনসার্ট উপভোগ করে, একসাথে খাওয়া দাওয়া করে, আর পুরনো দুশ্চিন্তা ভুলে দারুণ আনন্দ করে। রাতে যখন তারা হোটেলে পৌঁছায়, মিলির মনে চেপে রাখা ইচ্ছেগুলো জেগে ওঠে। সে এন্ড্রুর কাছাকাছি আসার আশা করছিল, কিন্তু এন্ড্রু তেমন কোনো আগ্রহ দেখায়নি। ঠিক তখনই মিলির ফোন কেঁপে ওঠে নিনার মেসেজ। নিনা হুমকি দেয় এখনই ভিডিও কল না করলে সে মিলিকে চাকরি থেকে বের করে দেবে। মিলি ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই চাকরিটাই ছিল তার শেষ ভরসা। এন্ড্রু তার ভয় বুঝতে পেরে আশ্বাস দেয় যে সে নিনাকে এমন কিছুই করতে দেবে না। সান্ত্বনা আর ভরসা সেই মুহূর্তেই তারা কখন একে অপরের বাহুডোরে জড়িয়ে পড়ে তারা সেটা নিজেরাই বুঝতে পারে না। এই মুহূর্ত থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে। তাদের এই সম্পর্কই ধীরে ধীরে তাদের জীবনের সর্বনাশ ডেকে আনে। সকাল হতেই খবর আসে নিনা যাওয়ার 24 ঘন্টাও পূর্ণ হয়নি, এর মধ্যেই সে ফিরে আসছে। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা দেয়। মিলির মন অপরাধ বোধে ভরে ওঠে। সে সিদ্ধান্ত নেয় গত রাতের ঘটনা ছিল একটি ভুল, আর এটা আর কখনোই হবে না। কিন্তু এন্ড্রু ইতিমধ্যেই এতে আসক্ত হয়ে পড়েছে। সে স্পষ্ট বলে দেয় এখন থেকে এটা প্রতিদিনই হবে, বাকি সব জাগিয়ে ভাড়ে। নিজের সুখের জন্য সে তার স্ত্রী আর সমাজ কোনো কিছুরই তোয়াক্কা করছে না। কিছুক্ষণের মধ্যে নিনা বাড়ি ফিরে আসে। ঘরের পরিবেশ স্বাভাবিক দেখে সে গত রাতে দুর্ব্যবহারের জন্য মিলির কাছে ক্ষমা চায়। তারপর ধীরে ধীরে মিষ্টি কথার আড়ালে বিষ ঢালতে শুরু করে। কথায় কথায় সে এন্ড্রুর সামনে মিলির সেই ভয়ঙ্কর অতীত ফাঁস করে দেয়, যা মিলি এতদিন লুকিয়ে রেখেছিল। মিলি এখানে আসার আগে টানা 10 বছর জেলে ছিল। এটা শুনে এন্ড্রুর পায়ের নিচের মাটি সরে যায়। আসলে জেল থেকে বেরিয়ে সে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল, তাই নিজের শহর ছেড়ে এখানে এসেছিল। নিনা মিলির বড় মনের কথা ভেবে তাকে চাকরি দিয়েছিল, যদিও তার সব কাগজপত্র আর সিভি ছিল ভুয়া। নিনা বলল সে আর চায় না যে অতীতের মতো কোনো গাড়ি দুর্ঘটনা আবার ঘটুক, কারণ এখন তাদের মেয়ের জীবন জড়িত। এই কথা বলে সে মিলির হাতে গাড়ির চাবি তুলে দেয়, যাতে এখন থেকে এলকে স্কুল থেকে আনার দায়িত্ব সে গাড়িতে করেই পালন করে। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে তখন যখন মিলি বাড়ির বাজার আনতে বাইরে যায়। সেখানে নিনার এক বান্ধবী মিলির ফোনের ক্যামেরার খুব প্রশংসা করে। কথায় কথায় সে অবাক হয়ে বলে মিলি কিভাবে তার মালকিনের দেওয়া ফোন ব্যবহার করছে, কারণ সাধারণত কোনো কাজের মেয়ে এমন দামি জিনিস নেয় না। মিলির শরীর ঠান্ডা হয়ে যায়। মুহূর্তে সে বুঝে ফেলে তার ফোনের পুরো নিয়ন্ত্রণ নিনার হাতে ছিল। ক্যামেরা আর মাইকের মাধ্যমে নিনা সব সময় তাকে নজরে রাখছিল। এর মানে শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই নিনা জানত। হোটেলের সেই রাত সবকিছু সে লাইভে দেখেছে আর শুনেছে। মিলির আসল পরিচয় এবার পুরোপুরি সামনে এসে গেছে। দোকান থেকে বেরোতেই পুলিশ মিলিকে গ্রেফতার করে, কারণ সে যে গাড়ি চালাচ্ছিল সেটা নাকি চুরি করা। মিলি চিৎকার করে বলে গাড়িটা তার বসের, কিন্তু পুলিশ তার কোনো কথা শোনেনি। ঠিক তখনই এন্ড্রু এসে পুলিশকে বুঝিয়ে তাকে ছাড়িয়ে আনে। সে অবাক হয়ে যায় নিনা এমন কাজ করতে পারে। তখনই মিলি জানায় নিনা হোটেলের রাতের ঘটনা জেনে গেছে, তাই সে প্রতিশোধ নিচ্ছে। বাড়ি ফিরে নিনা আরেক চাল চালে। সে মিলির বিরুদ্ধে সেই জামা কাপড় চুরির অভিযোগ আনে, যেগুলো সে নিজে তাকে উপহার দিয়েছিল। সে জেদ ধরে বসে মিলিকে চাকরি থেকে বের করে জেলে পাঠাতে হবে। শেষ পর্যন্ত এন্ড্রুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে উল্টো নিনাকেই বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়। নিনা চিৎকার করে বলে এটা আমাদের বাড়ি, এই ডাইনিটাকেই বের করে দাও। কিন্তু এন্ড্রু তার একটা কথাও শোনে না। মুহূর্তের মধ্যেই নিনার কাছ থেকে তার বাড়ি, সম্মান সবকিছু কেড়ে নেওয়া হয়। বাড়ি ছেড়ে বেরোতেই নিনা হাউমাউ করে কাঁদতে থাকে। নিনা চলে যাওয়ার পর এন্ড্রু আর মিলি পুরোপুরি স্বাধীন হয়ে যায়। তারা রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর, বাথরুম, বাড়ির প্রতিটা কোণা নিজেদের আনন্দে ভরিয়ে তোলে। এক সকালে এনজো অদ্ভুতভাবে মিলির দিকে তাকিয়ে থাকে। এতে ভয় পেয়ে মিলির হাত থেকে বাসন পড়ে ভেঙে যায়। এন্ড্রুর মায়ের দেওয়া দামি চীনের বাসনগুলো 21 টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। মিলি এনজো নামে অভিযোগ করলে এন্ড্রুর সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর সে মিলিকে ওপরের ঘরে নিয়ে যায়, শ্যাম্পেন খুলে তার সঙ্গে সময় কাটায়। কিন্তু কখন যে মিলি অজ্ঞান হয়ে যায় সেই বুঝতেই পারে না। জ্ঞান ফিরতেই দেখে দরজা বাইরে থেকে বন্ধ আর চাবি নেই।
প্রথমে মিলির মনে হয় এটা কোনো মজা, কিন্তু এন্ড্রুর আসল রূপ তখন সামনে এসে যায়। ওই 21 টুকরোর বদলা হিসেবে সে শাস্তি ঘোষণা করে। বের হতে চাইলে মিলিকে নিজের শরীরে 21টা গভীর কাট দিতে হবে। মিলি বুঝে যায় এন্ড্রু এক সাইকোপ্যাথ। নিনা ইচ্ছা করে মিলিকে এই ফাঁদে ফেলেছিল যাতে সে নিজে এই নরক থেকে মুক্তি পেতে পারে। অন্যদিকে নিনার আনন্দের সীমা ছিল না। তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছিল। সে বাড়ি ফিরে জোরে গান চালিয়ে নিজের স্বাধীনতার উৎসব উদযাপন করে। তার সেই উল্লাসই প্রমাণ দিচ্ছিল গত কয়েক বছরে ওই সাইকোর হাতে সে কতটা নির্যাতন সহ্য করেছে। নিনার পূর্ণ বিশ্বাস ছিল সে এই বাড়ি থেকে কখনোই জীবিত বের হতে পারবে না। মৃত্যুর এই ছায়ার মধ্যেই সে নিজের মেয়ের জন্য একটি চিঠি লিখে যায়, একটা উইল যেখানে তার জীবনের প্রতিটা সত্য লেখা ছিল। নিনার জীবন খুব অল্প বয়সেই ছিন্ন ভিন্ন হয়ে যায় যখন তার বাবা মা তাকে একা ফেলে চলে যায়। সে ফোস্টার হোমের অন্ধকারে বড় হয়। কলেজের শেষ বছরে নিজে এক প্রফেসরের প্রেমে পড়ে গর্ভবতী হয়ে যায়। সেটাই ছিল তার জীবনের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল। একটি কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু সে প্রফেসর সমাজের ভয়ে কখনোই মা মেয়েকে নিজের নাম দেয়নি। কলেজ শেষ করে চাকরি শুরু করার সময় নিনার সৌন্দর্য ছিল অপসরীর মতো। অফিসে সবাই তার এক ঝলক দেখার জন্য ব্যাকুল থাকত। এন্ড্রুর নজরও তার উপর পড়ে। খুব দ্রুত তাদের মধ্যে প্রেম হয় এবং অবশেষে বিয়ে হয়ে যায়। নিনা ভেবেছিল সে বুঝি সুখের রাজ্য পেয়ে গেছে। বিলাসবহুল বাড়ি, সুদর্শন স্বামী আর তার মুগ্ধকর হাসি, সবকিছু যেন রূপকথার মতো। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই রূপকথা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। এক সকালে এন্ড্রু আদর করে নিনার চুলে হাত বুলিয়ে বলে তার মাথার চুল নাকি কিছুটা কমে যাচ্ছে। নিনা জানায় সে ডাক্তার দেখাবে, কিন্তু অবহেলা করে বিষয়টি এড়িয়ে যায়। এক সন্ধ্যায় এন্ড্রু ফাইল আনার অজুহাতে তাকে উপরের ঘরে পাঠায় এবং হঠাৎ বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। নিনা ভেতর থেকে চিৎকার করতে থাকে। সে ভেবেছিল এন্ড্রু বুঝি মজা করছে, কিন্তু বাইরে থেকে যে কণ্ঠ ভেসে আসে তাতে তার রক্ত জমে যায়। এন্ড্রু ঠান্ডা স্বরে বলে, তোমার মতো সুন্দর চুল সবার ভাগ্যে জোটে না। তুমি এদের যত্ন করনি, তোমাকে শিক্ষা নিতে হবে। এখন এই দরজা তখনই খুলবে যখন তুমি নিজের হাতে গোড়াসহ 100টা চুল উপড়ে আমাকে দেবে। ঘরের ভেতরে ছিল শুধু টয়লেটের জন্য একটি বালতি আর পানি পান করার জন্য 3 বোতল পানি। এর বাইরে আর কিছুই নয়। ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে দুদিন কেটে যায়। অন্ধকার ঘরে নিনার চিৎকার চাপা পড়ে থাকে। শেষমেশ নিজের মেয়েকে দেখার তীব্র আকাঙ্ক্ষায় সে নিজের চুল উপড়ে দরজার নিচে দিয়ে বাইরে ঠেলে দেয়। এন্ড্রু খুব মনোযোগ দিয়ে এক একটি চুল পরীক্ষা করে নিষ্ঠুরভাবে বলে, এর মধ্যে একটি চুলের গোড়া ছেঁড়া নিনা, আবার করতে হবে। নিনার আত্মা কেঁপে ওঠে। বাধ্য হয়ে সেই অমানবিক কাজ শেষ করে তবেই সে সেই অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পায়। এন্ড্রুর দেওয়া পানির বোতল এক নিঃশ্বাসে শেষ করে সে অ্যালের কাছে ছুটে যায় তাকে নিয়ে পালানোর জন্য। কিন্তু সে জানত না সেই পানিতে নেশার ওষুধ মেশানো ছিল। মেয়ের কাছে পৌঁছানোর আগেই সে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরতেই সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। বাথটাবের কল খোলা আর নিষ্পাপ অ্যাল পানিতে ডুবে যাচ্ছে। ঠিক তখনই যেন সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। পুলিশ সেখানে হানা দেয়। এন্ড্রু সবাইকে বিশ্বাস করিয়ে দেয় নিনা নেশাগ্রস্ত অবস্থায় নিজের ও নিজের মেয়ের প্রাণ নিতে চেয়েছে। আইনের চোখে নিনা হয়ে যায় অপরাধী। তাকে তার নিজের মেয়ের কাছ থেকে বহু দূরে পাঠিয়ে দেওয়া হয় এবং পাগলাগারদের লোহার শিকড়ের পেছনে বন্দী করা হয়। তার মাথা সবসময় ঝিমিয়ে রাখার জন্য জোর করে ভারী অ্যান্টিডোট ওষুধ খাওয়ানো হতো। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। নিনার কাছে যা ছিল এক একটা শতাব্দীর মতো। তার সহ্যের বাঁধ ভেঙে যায়। সেই নির্যাতন আর মেয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। একদিন সে এন্ড্রুর সামনে হাঁটু গেড়ে বসে, শুধু নিজের মেয়ের এক ঝলক দেখা আর তার সঙ্গে থাকার জন্য ভিক্ষা চায়। বদলে সে এন্ড্রুর প্রতিটা কথা, প্রতিটা ঘৃণ্য শর্ত মানতে রাজি হয়ে যায়। নিনা তখন এক জীবন্ত লাশ, যার রিমোট কন্ট্রোল এন্ড্রুর হাতে। তবু নিনার অটুট বিশ্বাস ছিল একদিন সে অবশ্যই এই নরক থেকে বেরোবে। সে ঠিক করে এই দানবের বীজ কখনোই নিজের গর্ভে ধারণ করবে না। এক ডাক্তারের সঙ্গে গোপনে যোগসাজশ করে সে বছরের পর বছর এন্ড্রুকে ধোঁকা দিতে থাকে, কারণ সে জানত যদি তাদের সন্তান হয় তবে সে আজীবনের জন্য এই নরকে বন্দী হয়ে যাবে। ছোট ভুলের জন্য এন্ড্রু তাকে শাস্তি দিত আর পালাতে চাইলে টেনে হিঁচড়ে ফিরিয়ে আনত। বাইরে থেকে সবাই তাকে হিরো মনে করত, কিন্তু শুধু তার মালি এনজোই নিনার আসল যন্ত্রণা বুঝত। এনজো মা মেয়েকে দেশ ছাড়া করার জন্য চুপি চুপি পাসপোর্ট বানিয়ে ফেলেছিল, কিন্তু এন্ড্রুর চোখ এড়ানো সম্ভব হয়নি। সে কোনোভাবে সেই পাসপোর্ট দেখে ফেলে এবং শাস্তি হিসেবে নিনাকে আবার পাগলখানার অন্ধকার সেলে ঢুকিয়ে দেয়।
নিনার নামে কোনো সম্পত্তি ছিল না, না ছিল কোনো আপনজন যে তাকে সাহায্য করবে। এন্ড্রু তাকে ডিভোর্স দিতেও রাজি ছিল না। কিন্তু একদিন নিনা তার সবচেয়ে বড় দুর্বলতা খুঁজে পায়, ফর্সা সুন্দর নারী আর তাদের সোনালি চুল। সেখান থেকেই নিনা নিজের মুক্তির নীল নকশা আঁকতে শুরু করে। এই পরিকল্পনার জন্য মিলি ছিল একদম নিখুঁত মহড়া। মিলি কোনো দুর্ঘটনার জন্য জেলে যায়নি, সে একটি খুন করেছিল এবং 10 বছরের সাজা কেটেছিল। জেল থেকে বের হওয়ার পর তার মা বাবাও তাকে ত্যাগ করে। সে নিজের পুরনো গাড়িতেই ঘুমাতো আর কেউ তাকে কাজ দিত না। নিনা ভালো করেই জানত এই চাকরিটা মিলির জীবনের শেষ ভরসা, আর সে কোনো অবস্থাতেই এটা ছাড়বে না, সামনে মৃত্যুই বা দাঁড়িয়ে থাকুক না কেন। নিনার পরিকল্পনা ছিল একেবারে নিখুঁত, কিন্তু এনজো এর ঘোর বিরোধী ছিল। তার কষ্ট হচ্ছিল এই ভেবে যে নিনা নিজের মুক্তির জন্য অন্য একজনের জীবনকে বাজি ধরছে, কিন্তু নিনার সামনে আর কোনো রাস্তা ছিল না। তাই এনজো চুপ করে থাকে। নিনা এসব কথা তার ডায়েরিতে লিখে রেখেছিল, যাতে তার মৃত্যুর পর যখন তার মেয়ে পড়বে তখন বুঝতে পারবে তার মা খারাপ ছিল না আর কখনই তাকে আঘাত করতে চায়নি। তবে বিষয়টা তার মৃত্যু পর্যন্ত গড়ায়নি। তার পরিকল্পনা সফল হয়। এন্ড্রু পেয়ে যায় নতুন শিকার, আর নিনা মুক্তি পেয়ে যায় সেই নরক থেকে। এন্ড্রুর কাছে ভাঙা সেই প্লেট শুধু একটা বাসন ছিল না, ছিল তার বংশের ঐতিহ্য। সে স্পষ্ট জানিয়ে দেয় এই অবহেলার শাস্তি হিসেবে মিলিকে নিজের শরীরে 21টা গভীর কাট দিতে হবে। তখন মিলির মনে পড়ে যায় কলেজ জীবনে যাকে সে মেরেছিল সেও ছিল এন্ড্রুর মতোই ধনী, সুদর্শন, সবার প্রিয়, কিন্তু ভিতরে ভয়ঙ্কর এক দানব। মিলি একজন মেয়েকে তার পাশবিকতার হাত থেকে বাঁচাতে গিয়ে তাকে মেরে ফেলেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাকে সে বাঁচিয়েছিল সেই মেয়েটাই আদালতে গিয়ে সাক্ষ্য বদলে ফেলে। সমাজ বিশ্বাস করে এক ধনী ছেলেকে, স্কলারশিপে পড়া এক গরিব মেয়েকে নয়। এমনকি তার নিজের মা বাবাও তার পাশে দাঁড়ায়নি। মিলি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সেই এক মুহূর্তের ঘটনায় তার সব স্বপ্ন ছারখার হয়ে যায়। দুর্বল সরকারি আইনজীবী আর প্রভাবশালীদের শক্তির কাছে সে মামলায় হেরে যায়। তাকে 10 বছরের জেল দেওয়া হয়, কিন্তু জেলের 4 দেয়ালও তার ভেতরে সে আগুন নেভাতে পারেনি, যে আগুন এমন দানবদের শাস্তি দিতে জ্বলে উঠত। জেল থেকে বেরিয়েও সে এই ধরনের শিকারীদের চোখে পড়লেই চিনে ফেলত। নিনা জেনে শুনেই মিলিকে এই বাড়িতে এনেছিল। তার বিশ্বাস ছিল মিলির মতো একজন নারী যে আগে এক দানবকে শেষ করেছে, সে নিশ্চয়ই নিজেকে বাঁচাতে জানবে। এদিকে ঘরে বন্দি মিলি বুঝে গিয়েছিল স্বাধীনতার দাম কত ভয়ঙ্কর। সে এক মুহূর্ত দেরি না করে নিজের পেটে 21টা গভীর কাট দেয়। রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল না কোনো ভয়, ছিল শুধু ঘৃণা। সে দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে খুলতে বলে। পরদিন সকালে দরজা খোলা হলে দেখা যায় মিলি বিছানায় আধমরা অবস্থায় পড়ে আছে। এন্ড্রু তার মাথার উপর দাঁড়িয়ে নিজের নিয়ম কানুন শোনাতে থাকে। তার মনে হয়েছিল সে মিলিকে পুরোপুরি নিজের দাস বানিয়ে ফেলেছে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই মিলির ভেতরে জমে থাকা ঘৃণা বিস্ফোরিত হয়। সে পুরো শক্তি দিয়ে এন্ড্রুর উপর ঝাঁপিয়ে পড়ে, জোরে লাথি মারে, দ্রুত তার ফোন ছিনিয়ে নিয়ে তাকেই সেই ঘরে আটকে দেয়। এন্ড্রু ভেতর থেকে পাগলের মতো চিৎকার করলেও মিলি একটুও শোনে না। সে গিয়ে পানি খায়, শান্তভাবে নাস্তা করে। এমন সময় এন্ড্রুর ফোনে একটি মেসেজ আসে, নিনা আর এন্ড্রুর ডিভোর্সের খবর। অর্থাৎ ডিভোর্স পেপার প্রস্তুত, নিনা এখন পুরোপুরি মুক্ত। কিন্তু শহর ছাড়ার আগে মিলির জন্য তার খুব খারাপ লাগছিল। এদিকে মিলি এক ধারালো পরিকল্পনা নিয়ে সেই ঘরের সামনে যায়। সবাই বলতো এন্ড্রুর হাসি খুব আকর্ষণীয়। মিলির দরজা খোলার বদলে এমন এক মূল্য চায় যাতে এন্ড্রু হতভম্ব হয়ে যায়। সে সোজাসুজি বলে, তুমি যদি মুক্তি চাও তাহলে আমাকে তোমার সামনের একটা দাঁত দিতে হবে। আমি তোমার সেই হাসিটাই কেড়ে নিতে চাই, যাতে তুমি আর কোনো মেয়েকে সেটা দেখিয়ে নিজের জালে ফেলতে না পারো। বাধ্য হয়ে এন্ড্রুকে শর্ত মানতে হয়, কিন্তু মিলি তবুও দরজা খোলে না। সেই রাতে নিনা চুপি চুপি বাড়িতে ঢোকে। তার মনে হয়েছিল মিলি এখনো উপরে বন্দী আর সে তাকে বাঁচাতে এসেছে, কিন্তু ভুল করে সে এন্ড্রুকেই মুক্ত করে দেয়। বাইরে বেরিয়ে এন্ড্রুর রাগ বিস্ফোরিত হয়। সে নিনাকে তুলে আছাড় মারে, তারপর মিলির দিকে তেড়ে যায়। কিন্তু মিলি দুর্বল শিকার ছিল না। সে পাল্টা আক্রমণ করে, ঘুষির পর ঘুষি মেরে এন্ড্রুর গলা রক্তাক্ত করে পালিয়ে যায়। এন্ড্রু মিলিকে ধরতে পারেনি, কিন্তু তার হাতে পড়ে যায় নিনা। সে আবার সেই মিষ্টি কথার ফাঁদ পাতে, ক্ষমা চায়, নতুন করে শুরু করার কথা বলে। ঠিক তখনই অন্ধকার থেকে মিলি বেরিয়ে এসে পুরো শক্তি দিয়ে এন্ড্রুকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়।
উপর থেকে পড়ে এন্ড্রুর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। এটাকে দুর্ঘটনা বানানোর জন্য নিনা বুদ্ধি করে ছাদের একটি বাল্ব ভেঙে তার লাশের পাশে ফেলে দেয়। তদন্তে নেমে পুলিশ অফিসার অনেক অমিল আর সন্দেহজনক দিক খুঁজে পায়, কিন্তু সে আগেই জানতো এন্ড্রু আসলে কি ধরনের মানুষ ছিল। তাই সব সত্য জেনেও ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়, কারণ একসময় ওই অফিসারের নিজের বোনও এন্ড্রুর হাতে একইভাবে নির্যাতনের শিকার হয়েছিল। এইভাবেই এন্ড্রুর অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। জানা যায় এন্ড্রুর এই নিষ্ঠুর মানসিকতার শিকড় গেঁথে দিয়েছিল তার শৈশবেই। তার মা ছিলেন ভীষণ কড়া স্বভাবের মানুষ। শাসনের নামে তিনি ছোট এন্ড্রুকে প্রায়ই অন্ধকার ঘরে আটকে রাখতেন। সেই ভয় আর একাকিত্বের অভিজ্ঞতায় ধীরে ধীরে এন্ড্রুর মনে বিকৃত চিন্তার জন্ম দেয়। বড় হয়ে সে নিজেও সেই একই আচরণ করতে শুরু করে। তার বিশ্বাস ছিল কাউকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হলে আগে তাকে ভয় দেখাতে হবে। আর এই মানসিকতার শুধু নিনা একাই ছিল না, নিনার আগেও এন্ড্রু বিয়ে করেছিল, এমনকি তার আরও অনেক সম্পর্ক ছিল। অর্থাৎ নিনা ছিল তার জীবনের প্রথম শিকার নয়, শুধু আরেকটি অধ্যায় মাত্র। গল্পের শেষে দেখা যায় নিনা মিলিকে বড় অঙ্কের একটি চেক দেয় তার সাহস আর ত্যাগের জন্য। এরপর মিলি আবার নতুন একটি বাড়িতে কাজ নিতে যায়। সেখানে গৃহকর্তা তার স্ত্রীর উপর নির্দয় অত্যাচার চালাচ্ছিল। এই কাজের জন্য মিলির নামটি সাজেস্ট করেছিল নিনা নিজেই। অর্থাৎ মিলি এখন এক নতুন পথে হাঁটছে। নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে অত্যাচারী পুরুষদের বিরুদ্ধে লড়াই করার এক ভয়ঙ্কর মিশন শুরু করেছে সে। তো বন্ধুরা, এই ছিল দ্য হাউসমেড মুভির সম্পূর্ণ গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।